তখন তিনি দেখলেন যে আমি কি বলবো। তখন তিনি চোখ বুজে দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই ইয়েতে ঢুকলেন, সেই সেমিনার হলটায় ঢুকলেন এবং তিনি বিলীন হয়ে গেলেন স্বামীজির মধ্যে। একটা নীরবে নিরুৎসবে একটি পূর্ণ ঘট স্বামীজি প্রতিষ্ঠা করলেন। দুটো ভিন্ন মতাদর্শীর অঞ্চলকে, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যকে, ইস্টকে এবং ওয়েস্টকে তিনি মেলালেন। সেটা নয়, হয়তো তিনি বাঙালি, বঙ্গপ্রদেশে ততটা প্রাধান্য পাননি, কিন্তু দক্ষিণ ভারত সব সময় কিন্তু এই বাবাজার রাজবাড়ি একটা রেনেসাঁ তৈরি করলো। সেটা আর কিছুই না যে স্বামীজিকে প্রথম নাগরিক সম্বর্ধনা। নমস্কার, মাইথোলজি বাই রেনেসাঁর আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা এমন একটা দিনে আপনারা দেখছেন যে দিনটা বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে জানাবার কারিগর যিনি, তিনি কালকেই এমন একটি জায়গায় গিয়েছিলেন এবং তিনি আমাদের সংস্কৃতির সাথে, শুধুমাত্র বাঙালিদের নয়, গোটা ভারতবর্ষকে চিনিয়েছিলেন। তিনি বিশ্বের দরবারে তুলে এনেছিলেন তিনি হিন্দু ধর্মকে। তাই তার গুরুত্ব, তার মর্যাদা আমাদের কাছে একটা অন্য মাত্রায়। তিনি আমাদের ভীষণ আপন, তিনি এক মহামানব। তার সঙ্গে অ্যাডজেক্টিভ বা বিশেষণ যোগ করতে হলে আমার মতন ক্ষুদ্র মানুষের পক্ষে আমার মনে হয় সেটা সম্ভব নয়। তার নামটাই যথেষ্ট। তিনি স্বামী বিবেকানন্দ। তাকে নিয়ে আলোচনা করার এটাই কারণ আজকের পডকাস্ট যখন আমরা করছি, ঠিক আগামীকাল, আজ থেকে বহু বহু বছর আগে শিকাগোতে তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং একজন হিন্দু মঙ্ক হিসাবে, হিন্দু সন্ন্যাসী হিসাবে সেখানে গিয়েছিলেন। তার সেই যাত্রাটা, তার সেই স্ট্রাগলটা, যাওয়ার পিছনে এর গল্প আমরা অনেকেই পড়েছি, হয়তো আজকের এই আলোচনায় খানিকটা আসবেও। কিন্তু তিনি হিন্দু ধর্মকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে সেদিন শ্রোতারা সব চুপ হয়ে গেছিল। তার বলার সময় কিন্তু মাত্র 2 মিনিট ছিল, কিন্তু এই 2 মিনিটেই তিনি কি কামাল করেছিলেন তা বোধহয় আজও আমরা কতটা বুঝতে পেরেছি আমরা জানি না। এটা জানাবার জন্য যিনি আজ এখানে এসেছেন, তিনি স্বামীজিরই প্রতিবেশী বলতে পারেন। একদম প্রতিবেশী, পাড়াতেই বাড়ি, একদমই উল্টো দিকেই, সিমলে স্ট্রিটে, মানে সিমলেতে আমরা বলতে পারি, তিনি থাকেন এবং আপনারা তাকে দেখেছেন বহু টেলিভিশনের প্রোগ্রামে, বিভিন্ন জায়গায়, শাস্ত্র বিশেষজ্ঞ। স্বামীজির বাড়িতে আমি রেগুলার বলছি 2011 থেকে 26শে অক্টোবর থেকে মূল রামায়ণ, মূল মহাভারত এবং মহারাজরাও ওখানে প্রশিক্ষণ বা লেখালেখি, একেবারে ওতপ্রোতভাবে আমি প্রতিবেশীর সঙ্গে জড়িত। ডক্টর জয়ন্ত কুশারি আমার আজকের অতিথি। অনেক স্বাগত দাদা আপনাকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকের দিনটা আমাদের কাছে একটা অন্যরকম মাহাত্ম্য, কারণ কালকেই, ঠিক এতগুলো বছর আগে, স্বামীজি শিকাগোতে গিয়েছিলেন এবং সেখানে বক্তৃতা করেছিলেন। এটা তো যে কোনো সন্ন্যাসী করতে পারে। আজকের দিনে এটা খুব একটা সামিটে যাওয়া, একটা জায়গায় বক্তৃতা করা, এটা খুব বড় বিষয় নয়। কিন্তু তখনকার দিনে স্বামীজিকে যে স্তরগুলো পেরোতে হয়েছিল, তার যাওয়াটাও একটা বিশাল বাধা ছিল। এবং তিনি যে খুব একবার রেড কার্পেটে গিয়েছিলেন তা নয়। আজকের দিনে কানে চলে যাচ্ছে লোকজন, সেখানে রেড কার্পেট পাতা থাকছে, দে আর অ্যাক্লেমড অ্যান্ড অ্যাকসেপ্টেড। কিন্তু তখন সেটা ছিল না। এই যে যাত্রাটা, মানে নরেন্দ্রনাথ থেকে স্বামীজি হওয়ার যে যাত্রাটা, তার জন্য শিকাগো বক্তৃতাটা কতটা গুরুত্বপূর্ণ? এক্স্যাক্টলি, তিনি হিন্দু, মানে সনাতন ধর্মের একজন মঙ্ক হিসেবেই অংশগ্রহণ করেছিলেন এবং যে বার্তাটা দিয়েছিলেন, সেই বার্তাটা সেকালে যতটা, আজকে যেন আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছে। তাই স্বামী বিবেকানন্দ যত বয়স বাড়ছে তত যেন যুবক হয়ে যাচ্ছেন তার প্রাসঙ্গিকতা। তাহলে সেই দিন কি ছিল? এবং একটু আগে তুমি উল্লেখ করলে যে তার ডিউরেশন ছিল 2 মিনিট, এবং আমি এই জায়গাটা আরেকটু সংশোধন করছি, 30 সেকেন্ড খালি ক্ল্যাপিং পেয়েছেন। তাহলে 2 মিনিট থেকে 30 সেকেন্ড বাদ দিলে ওইটুকু সময়ে বিশ্বকে কাঁপিয়েছিলেন। এবং আমাদের সনাতন ধর্মের যে গরিমা, আমাদের সনাতন ধর্মের যে সৌভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড,
সৌহার্দ্য, সর্বধর্মের প্রতি তার যে একটা একটা বন্ডিং, তাই আমরা শ্রেণবন্ত বেশে অমৃতস্য পুত্রা বলছি, প্রত্যেক দিন বলছি। গোটা পৃথিবীর বাসী কিন্তু অমৃতের পুত্র, শুধুমাত্র হিন্দু নয়। এই বার্তাটা তিনি নিয়ে গেছিলেন। এক্স্যাক্টলি সেদিন কি ছিল? 1893 সালের ঠিক 11ই সেপ্টেম্বর স্বামীজি ওখানে বলার জন্য তার বরাদ্দ ছিল ঠিক 2 মিনিট, এবং তিনি যেটা দিয়ে শুরু করলেন, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ শিকাগো বা আমেরিকা, এইটা হয়তো আগে অনেকেই বলেছিলেন, কিন্তু সেভাবে ক্ল্যাপিং পাননি। কিন্তু খালি 30 সেকেন্ড ধরে এই ক্ল্যাপিং, হাততালি পেয়েছেন। তিনি তখন ঘোরে ছিলেন। এবং এর যদি অতীতটা আমরা দেখি, তার আগে অনেকগুলো সেশন হয়েছে, স্বামীজিকে যতবার বলছেন, স্বামীজি কিন্তু মানে তখন নরেন্দ্রনাথ স্বামীজি, তখন তিনি কিন্তু বলছেন হ্যাঁ আমি পরে বলছি করতে করতে যখন তিনি গেলেন একেবারে শেষ, মানে ওই সময়টা না হলে আমাদের ইয়েটা শেষ হয়ে যাবে, ধর্ম মহাসম্মেলনটা শেষ হয়ে যাবে। যারা পেছনে ছিলেন, পোডিয়ামের পেছনে যারা ছিলেন, তারা দেখছেন যে স্বামীজির পা কাঁপছে। তো সেই জায়গায় তিনি একটু স্মরণ করলেন তার গুরুদেবকে। এখানেও কিন্তু এই শিষ্টাচার আমাদের সনাতন ধর্ম তাকে শিখিয়েছিল। তুমি যত বড়ই মানুষ হোক, তোমার যারা শিক্ষা দীক্ষা দিয়েছে তাকে যদি স্মরণ মনন না করো, তোমার মধ্যে এই স্নায়বিক দুর্বলতাটা আসবে। তাহলে 30 মিনিট ক্ল্যাপিং কেন না? আফটার ওই স্মরণের পর তিনি যখন এটা বললেন, তখন তিনি দেখলেন যে আমি কি বলবো। তখন তিনি চোখ বুজে দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই ইয়েতে ঢুকলেন, সেই সেমিনার হলটায় ঢুকলেন, এবং তিনি বিলীন হয়ে গেলেন স্বামীজির মধ্যে বিলীন। তাহলে রামকৃষ্ণ এই কাজটা করতে পারলেন না কেন? ভাষার প্রবলেম ছিল। তাহলে একজনকে ভর করতে হয়। তাহলে এই জায়গা থেকে আমরা বলবো, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যদি ভব রোগ হর বৈদ্য বলা হয়, আমাদের রোগ তো দুভাবে আসে, ভবরোগ হর বৈদ্য, অর্থাৎ ভবরোগের যিনি হরণকারী, বৈদ্য মানে ডাক্তার। তাহলে ভবরোগ হর বৈদ্য অর্থাৎ আমাদের একটা হচ্ছে শরীরের ব্যাধি, আর একটা হচ্ছে মনের ব্যাধি। মনের ব্যাধিটা কি? আমি তোমাকে বিদ্বেষ করি, আমি তোমাকে হিংসা করি, আমি আমার বিস্তারের জন্য তোমার সর্বস্ব কেড়ে নেব, আগ্রাসী একটা মনোভাব, আমার যে নেগেটিভিটি, এইগুলোই কিন্তু আমাদের ভবরোগ। আর শরীরের জ্বর জ্বালা, হাঁচি কাশি, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে শরীরের ধর্ম। তাহলে একটা হচ্ছে আদি দৈবিক, একটা আদি ভৌতিক, একটা আধ্যাত্মিক। আদি ভৌতিকটা হলো এই বিভিন্ন পশু প্রাণী থেকে আমি বেরোচ্ছি, একটা কুকুর কামড়ে দিল। আদি দৈবিক হলো ওই বজ্রপাত, তারপরে অগ্নুৎপাত ইত্যাদি থেকে যে সমস্ত রোগগুলো আসে। আর আদি দৈবিকটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক। আর আধ্যাত্মিকগুলো আমার সব কিছু আছে, কোথাও যেন মনের একটা শান্তি নেই। এই যে তিনটে রোগ, এটা তো প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আছে। সেই রোগ হরণকারী বৈদ্য মানে ডাক্তার যদি শ্রীরামকৃষ্ণ হন, তাহলে এই ডাক্তারের বটিকা, বৈদ্যের বটিকা, যেটাকে আজকের ভাষায় মেডিসিন বলবো, ওষুধ বলবো, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের হাতে ছিল না, সেটা ছিল কিন্তু স্বামীজির হাতে। তাই ঠাকুরকে সশরীরে সেখানে যাননি, সূক্ষ্ম শরীরে সেখানে গিয়েছিলেন। কেননা ততদিনে ঠাকুর স্থূল শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে স্বামীজির মধ্যে, অর্থাৎ বৈদ্য সেখানে প্রেসক্রিপশন করছে, কিন্তু সাথে সাথে ওই মেডিকেল শপ থেকে এসে ওষুধটা তো দিতে হবে। স্বামীজি একজন আধুনিক মানুষ। হ্যাঁ, আমি যাচ্ছি সেই জায়গাটা, আধুনিক মানুষ। হ্যাঁ, তিনি ভীষণই আধুনিক মানুষ, আধুনিক মনের মানুষ। এবং আজকের যুগে যদি স্বামীজি থাকতেন, হয়তো অনেক ধরনের সংস্কারের কথা বলতেন, মানে সমাজ সংস্কারের ক্ষেত্রে বলছি। স্বামীজিকে আপনি কিভাবে দেখেন? মহামানব, ভগবান? কারণ আমাদের ভারতবর্ষেই এটা বিশেষ করে, বা ইভেন এটা মনুষ্য চরিত্র, যে আমাদের যুগের থেকে এগিয়ে থাকে, যে যুগের থেকে এগিয়ে কাজ করে, তাকে মহামানবের স্তর থেকে আমরা
ঈশ্বরে রূপান্তরিত করি বা ভগবানের স্তরে দিই। ভগবান একটা উপাধি হতে পারে এক্ষেত্রে, কিন্তু স্বামীজি তো রক্ত মাংসের মানুষ, তাকে আপনি কিভাবে দেখেন? আমরা একটু আগে একটু করে নিই, কথাটা বলে নিই যে সেদিনকার এই যে বটিকা, সেই ওষুধটা কি ছিল। অনেক বক্তা, অনেক ধর্মের বক্তা সেখানে ছিল, কিন্তু স্বামীজি এক্স্যাক্টলি কি বলেছিলেন। তখন কিন্তু আমাদের দেখছি যে মানে আর্থিক বৈষম্য, আর্থিক অর্থের স্তরবিন্যাস, তারপরে সাদা কালোর একটা বিভেদ, তারপরে দাসত্ব প্রথা, যেখান থেকে আব্রাহাম লিঙ্কন কিন্তু বলি হলেন, ইমানসিপেশন অ্যান্ড প্রোক্লামেশন। তো এই যে ব্যাপারগুলো হয়েছে, দাসত্বের মুক্তি চেয়েছিলেন তিনি, কিন্তু তাদের হাতেই মারা গিয়েছিলেন। তো এই জায়গাগুলো তো একটা ব্যাধি ছিল। সেই জায়গায় স্বামীজি ওখানে কি বললেন, তিনি বললেন যে প্রথম হচ্ছে চরিত্রবান হও, তারপরে আত্ম জিজ্ঞাসা করো, নিজে কে, হু আর ইউ, নিজেকে জিজ্ঞাসা করো, এবং পরহিতায় বলিদান করো। সব থেকে বড় ওষুধটা তিনি বিশ্বের দরবারে দিয়ে এলেন। সেখানে কিন্তু এই যে মানুষের মধ্যে মানে যে আপেক্ষিক ধনী, সে কিন্তু মাছের ন্যায় চালাচ্ছে, গরিব দেশগুলোকে দাস বানাচ্ছে। সেইখান থেকেই তিনি বলছেন যে সহায়তা, সংঘর্ষ নয়। তারপরে দ্বিতীয় ওষুধটা ছিল, এটা প্রথম ওষুধ। দ্বিতীয় ওষুধটা ছিল যে আত্মীকরণ, ধ্বংস নয়। তারপরে তৃতীয় ওষুধটা ছিল তার কাছে, সেটা হচ্ছে যে সংহতি এবং শান্তি, এবং সেখানে কিন্তু কোনো রকম বিবাদ নয়। ইংরেজিতে তিনি যেটা বলেছিলেন, বলেছিলেন হেল্প অ্যান্ড নট ফাইট। তারপরেরটা বলেছিলেন যে অ্যাসিমিলেশন অ্যান্ড নট, সেখানে বলা হচ্ছে ডিস্ট্রাকশন, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন। আর তৃতীয় যে ওষুধটা দিয়েছিলেন বিশ্বের দরবারে, সেটা বলছেন যে হারমোনি অ্যান্ড পিস, নট ডিসেনশন, বিবাদ। তো এই যে ব্যাপারটা, স্বামীজির লক্ষ্যটা ছিল এটাই, যে পৃথিবীর মূল লক্ষ্য ছিল যে পৃথিবীর মানুষের কাছে এইটা বলতে হবে যে তোমরা আত্মনির্ভর হও এবং আত্মিক উন্নতি করো। এই যে তোমার মধ্যে যে নেগেটিভিটিটা আছে, সেটা পজিটিভিটি করো। যদি এই আত্মনির্ভরতা এবং আত্মশক্তিতে বলীয়ান না হও, তাহলে কিন্তু বিশ্বে শান্তি আসবে না, সংহতি আসবে না। এই যে পরস্পরের যে বিভেদ, একটু আগে যে তোমার যে প্রশ্নটা, সেটা কিন্তু তিনি সেখানেই বলেছিলেন যে মানুষের মধ্যে দেবত্বের প্রকাশটাই হচ্ছে কিন্তু দেবতার প্রকাশ, যেটা মহামানব বলবো না ঈশ্বর বলবো। এবং সেইখানেই তিনি বিশ্বের দরবারে ঘোষণা করলেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। আমাদের মনটা ভরে গেল, প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কিন্তু ঈশ্বর সত্তা, দৈবী সত্তা, দৈব সত্তা আছে, এবং তার অন্তরের মধ্যে যে উপলব্ধ যে বার্তাটা তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিলেন। অন্যদিকে এরই 14 বছর বাদে, অর্থাৎ 1907 সালে, তখন কিন্তু স্বামীজি শরীরে নেই, তখনও কিন্তু তিনি প্রাসঙ্গিক। রুডওয়ার্ড কিপলিং, ইনি একজন চিন্তাবিদ, থিঙ্কার, এবং এই কিপলিং 1907 সালে যিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন, তিনি বললেন, ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট, দ্য টওয়াইন শ্যাল নেভার মিট। অর্থাৎ প্রাচ্য প্রাচ্যই থাকবে, পাশ্চাত্য পাশ্চাত্যই থাকবে। এই দুটো প্রাচ্য এবং পাশ্চাত্য কোনোদিনই মিলমিশ হবে না, তেমন একটা বিভেদ। এইখানটাই কিন্তু স্বামীজি আঘাত করেছিলেন অনেক আগে, যে বিবাদ নয়, তোমাকে পারস্পরিক সৌহার্দ্য শুধু নয়, পারস্পরিক স্বার্থে তোমাদের বাঁচতে হবে। আর তার অনেক আগে মাদ্রাজ ভাষণে, মাদ্রাজে ভারতবাসীর উদ্দেশ্যে তিনি কি বললেন, স্বামীজি বললেন যে যে ভারতবাসীকে বাঁচতে হবে বিশ্বকে বাঁচানোর জন্য। প্রথম কথাটা হলো ভারতবাসীকে বাঁচতে হবে পৃথিবীকে বাঁচানোর জন্য। তাহলে একজন ভারতবাসীর দুটো ভূমিকা, সেটা হচ্ছে যে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। পরবর্তীকালে স্বামীজি বললেন, বি অ্যান্ড মেক, শুধু হলে হবে না, অন্যকেও করো। যেখানে কিপলিং, যিনি একজন নোবেল উইনার, তিনি বললেন যে এদের মিলন কখনোই সম্ভব নয়। স্বামীজি বলছেন যে পারস্পরিক
স্বার্থে, তোমারও যেমন স্বার্থ জড়িত, এটা রবীন্দ্রনাথ বলছেন, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ঋষিরা অনেক দিন আগেই বলে গেছেন যে শ্রেণবন্ত বেশবে অমৃতস্য পুত্রা, তোমরা শোনো আমাদের যে এই ঋষি বাণীগুলো। তো তারপরে যেটা হলো যে তাহলে নিরুৎসবে দুটো ভিন্ন প্রদেশ, অর্থাৎ ইস্ট এবং ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো দেশ মিলে গেল কার জন্য? না, একটা নীরবে নিরুৎসবে একটি পূর্ণ ঘট স্বামীজি প্রতিষ্ঠা করলেন। দুটো ভিন্ন মতাদর্শীর অঞ্চলকে, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যকে, ইস্টকে এবং ওয়েস্টকে তিনি মেলালেন। তার ভগীরথ হচ্ছেন স্বামীজি। স্বামীজি দারিদ্র সেবার কথা বলেছেন বারবার, এবং সেই সময় দাঁড়িয়ে তাকে বাঙালি সমাজ সেভাবে যে অ্যাকসেপ্ট করেনি সেটা আমরা বারবার পেয়েছি। মানে তাকে ওই সময়ে দাঁড়িয়ে ওই গেঁয়োযোগী ভিক্ষপায়নার মতন তার অবস্থা হয়েছিল। সেই রকম একটা জায়গায় তার কি সেই মানে বড়লোক যে মানুষরা, তাদের সঙ্গে একটা কোনো সংঘর্ষ, মানে মতের একটা সংঘর্ষ ছিল, মতের একটা বিভেদ ছিল? স্বামীজিকে যিনি আমেরিকায় পাঠিয়েছিলেন, হ্যাঁ, ক্ষেত্রীন মহারাজ, তাহলে বোধহয় আমাদের এই একটা ভ্রান্ত ধারণা, যেটা আমরা অনেকদিন ধরে লালন পালন করছি, সেটা নয়। হয়তো তিনি বাঙালি বঙ্গপ্রদেশে ততটা প্রাধান্য পাননি, কিন্তু দক্ষিণ ভারত সব সময় কিন্তু এগিয়ে, তারা মন মানসিকতায় তারা দেখলেন যে এর মধ্যে একটা বিরাট ক্ষমতা আছে। হয়তো ঠাকুর সেই আশীর্বাদটা করছেন। কিন্তু স্বামীজিকে ম্লেচ্ছ বলা হয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু স্বামীজি ওইখানে আর একটা বিরাট কাজ সারলেন। যখন জামশেদজি টাটা একই জাহাজে ছিলেন, তিনি কিন্তু আর একটা বিষয় বললেন যে আপনি কিন্তু একটা শিল্প স্থাপন করুন। স্বামীজি কবে একটা কিন্তু বাণিজ্যের একজন হিন্দু মঙ্ক, তিনি বুঝলেন যে ইন্ডাস্ট্রি ছাড়া, শিল্প ছাড়া কোনো জাতি স্বনির্ভর হতে পারে না। জামশেদজিকে তিনি কোনো ধর্মের বার্তা দিতে পারতেন না। তিনি বুঝলেন যে মানুষটা যে জগতে বিচরণ করেন, অর্থাৎ জামশেদজিকে আমি যদি বাণিজ্যের কথা বলি, তাহলে আমাদের ইয়েরা চাকরি বাকরি পাবে। আজকে এই জায়গাটা কিন্তু খুব মানে নোটেবল একটা ব্যাপার। সেই জন্যই তো আমরা বলি যে তিনি সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন, অনেকটা এগিয়ে, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। কিন্তু সেই স্বামীজিকেও ম্লেচ্ছ বলা হয়েছিল। হ্যাঁ, এক জায়গায় আসবো, কেননা যুগে যুগে একটা তো জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যখন কাজ করি আমার সমালোচনা হবে, যে লোকটা কাজ করে না তার সমালোচনা হবে না। কেননা জগতে তো দু শ্রেণীর মানুষ বাস করে। একটা মানুষকে তার মাস্টারমশাই ডেকে বললো যে হ্যাঁ রে তুই কি দেখছিস, বললো অর্ধেকটা দরজাটা খোলা আছে। আর একটা ছেলেকে ডাকলো, সে বললো যে না, দরজাটা অর্ধেকটা বন্ধ আছে। যে পজিটিভ মাইন্ড সে বললো অর্ধেকটা খোলা আছে দরজা, আর যে নেগেটিভ মাইন্ড সে কিন্তু বললো যে অর্ধেকটা বন্ধ আছে। অর্থাৎ একই ঘটনা, সত্যি অর্ধেকটা, একটা দরজা, একটা পাল্লা খোলা, একটা পাল্লা বন্ধ, দুভাবেই উত্তরটা হয়, অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো যাকে যাওয়াচ্ছে, দক্ষিণ ভারত স্বামীজিকে যেভাবে চিনেছিল আজও তাই, তারা কিন্তু একবারে দেবতার জ্ঞানে। আমি আমার সামনে স্বামীজির বাড়ি, রোজ দক্ষিণ ভারতীয়রা এত বেশি আসে। আমাদের পাশের বাড়ির লোকটা হলেও কিন্তু আমি আমার কথা বলছি না, আমি সব মানুষের কথা বলছি না, সেইভাবে কি স্বামীজিকে জানতে চায়। তারাও তো এই বাঙালিই ছিল না। আমি সেটাই যাচ্ছি, কিন্তু দক্ষিণ ভারতীয়রা কিন্তু স্বামীজি, আসলে দক্ষিণ ভারতটা তো অত্যন্ত বুদ্ধিমান। আজও ভারতের, আমি বাংলাকে ছোট করছি না, কিন্তু সংস্কৃতি বলতে সে ধর্মীয় হোক বা যা কিছু হোক, দক্ষিণ ভারতই কিন্তু ধরে রেখেছে। আমরা আজকে বাঙালি নিয়ে কথা বলি, বাঙালি না বেঙ্গলি এটা নিয়ে আমরা রীতিমতো আলোচনা করছি, কিন্তু আপনার কি মনে হয় এই সময় যদি স্বামীজি থাকতেন, তিনি এই ব্যাপারটাকে কিভাবে দেখতেন? এবং যে স্বামীজি, যিনি সময়ের থেকে শুধু এগিয়ে নয়, আমার মনে হয় যে ভারতবর্ষের সব থেকে মহান ব্যক্তি বললেও বোধহয় ভুল হবে না। ভারতবর্ষ যে মানে রত্ন, ভারতবর্ষ তো রত্নগর্ভা, সেই রত্নদের মধ্যে সব থেকে মহান রত্ন যদি আমরা বলি, সেটা বলাও ভুল হবে না। সেই স্বামীজি একজন বাঙালি ছিলেন, সেই বাঙালি সব থেকে অপদস্থ হয়েছিলেন এই বাংলাতেই। আবার দক্ষিণ ভারতে তিনি যথেষ্ট সম্মান পেয়েছিলেন।
আজকে যদি এইরকম একটা বিতর্কের সময় তিনি যদি জন্মাতেন, কিভাবে তার দৃষ্টিভঙ্গি থাকতো বলে মনে হয়? মূল্যায়ন হতো, কিভাবে তার মূল্যায়ন হতো। হ্যাঁ, এই একটা বিষয় যে একেবারে আমি সবাইকে বলবো না বাঙালি। তিনি যখন শিকাগো থেকে ফিরে এলেন, আমার শোভাবাজার রাজবাড়ি, কেন ওইখানের সঙ্গে আমার অনেকটা অধ্যায় জড়িত। শোভাবাজার রাজবাড়ির এতে প্রথম তাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিল। অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি একটা আপনি শোভাবাজার রাজবাড়ির সঙ্গে জড়িত। আমি শোভাবাজার সভাধিপতি। রাজবাড়ির সভাপণ্ডিত সভাপতি। এবং ওইখানেই আমার ওই দুর্গাপুজোর ট্রেনিং ক্যাম্পটা হয়। শোভাবাজার রাজবাড়ি একটা রেনেসাঁ তৈরি করেছিল। সেই রেনেসাঁটা কি? ওখানেই যত বিতর্কিত বিষয়ের আলোচনা হয়েছে এবং শোভাবাজার রাজবাড়ি কিন্তু আম জনতা অর্থাৎ বাঙালিকে বা আমাদের বাংলার মানুষকে পথ দেখিয়েছিল। যখন প্রথম নাগরিক, যখন কালাপানির একটা কথা হচ্ছে যে কালাপানি মানে স্বামীজি বিদেশ ফেরত, তখন তো এই ধর্মান্ধতা, ধর্মের কতগুলো কুসংস্কার এটা নিয়ে তো আছেই। তো কালাপানি পেরিয়ে এসেছে, তার মধ্যে একটা ব্রাত্যভাব, কিছু মানুষ, সব মানুষ না। কিন্তু শোভাবাজার রাজবাড়ি একটা রেনেসাঁ তৈরি করলো। সেটা আর কিছুই না যে স্বামীজিকে প্রথম নাগরিক সম্বর্ধনা। তারপরেই স্বামীজির কিন্তু নাগরিক সম্বর্ধনার বাণ ডাকলো। কিন্তু শোভাবাজার রাজবাড়ি কিন্তু প্রথম তাকে নাগরিক সম্বর্ধনা দিল। শুধু তাই নয়, যখন স্বামীজির ওই রথ অর্থাৎ স্বামীজির ওই ঘোড়ার গাড়িটা বিবেকানন্দ রোড থেকে হাতিবাগানের দিকে দৌড়াচ্ছে এবং আমাদের শোভাবাজার রাজবাড়িতে ঢুকবে, সেই সময় কিন্তু শোভাবাজার রাজবাড়ির ছেলেরা, সেই প্রজন্মের ছেলেরা ঘোড়াগুলোকে সরিয়ে রেখেছিল, সরিয়ে রেখে স্বামীজির রথটাকে টেনেছিল। তো আমরা যেটা স্বামীজি বলছেন যে মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশটাই, দেবত্বের প্রকাশটাই হচ্ছে মানুষ। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। তো সেটাকেই প্রমাণ করলো না যে অলরেডি তিনি দেবত্বে উন্নীত হয়েছেন এবং তিনি সেটা নিজের তো হয়েইছেন এবং প্রত্যেকটা মানুষকে বলছেন চরিত্রবান হও, পরহিতায় কাজ করো, কামায় বিশ্ববাসী নাম। তারপরে বলা হচ্ছে আরতি বিশ্বেশাম সর্বেশাম আরতি নাশনম, যেটা বুদ্ধদেব বলছেন। তার সাক্ষাৎ বুদ্ধ হৃদয় স্বামীজি সেটা প্রমাণ করলেন যে আমার মধ্যে তোমরা যদি আমাকে ঈশ্বরের দেবত্বের, আমার গুরুকে আমাকে বলো, মাকে বলো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যেও কিন্তু তিনি বিরাজ করছেন। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। এই যে একটা ব্যাপার, সেটা সেদিনকে কিন্তু ওই নাগরিক সম্বর্ধনাতেও কিন্তু বারবার বেরিয়ে এসছে। শোভাবাজার রাজবাড়ির আজও সেই জায়গাটা খুব প্রোটেক্টেড হয়ে আছে। আমি গর্ববোধ করি, আমি যেমন স্বামীজির প্রতিবেশী, আমি যেখানে বিলং করছি, আমার কর্মজগৎ, আমি যেখানকার সভাপণ্ডিত, তারাও কিন্তু পথ দেখিয়েছিল ওই প্রথম নাগরিক সম্বর্ধনা দিয়ে। আজকে আমরা বিশ্বায়নের কথা বলি, গ্লোবালাইজেশনের কথা বলি, এবং গ্লোবালাইজেশন আমার আমেরিকার ক্ষেত্রে বিল ক্লিনটনের সময় এই উদার ব্যবসা নীতি, যেটা উদার বাণিজ্য, সেটা শুরু হয়। কিন্তু এখন ভারতবর্ষে মানে গোটা পৃথিবীতেই এই যে গ্লোবালাইজেশনের ছোঁয়া, সেটা কিন্তু এই অত যুগ আগে স্বামীজি, এটাও তো গ্লোবালাইজেশনই ছিলেন, স্বামীজি তো সেটা শুরু করতে পেরেছিলেন। এবং প্রাচ্য পাশ্চাত্যের যে মিলনের কথা আপনি বলছেন, এত ভেদাভেদ সত্ত্বেও, বিভেদ সত্ত্বেও, ডিফারেন্স সত্ত্বেও, আমাদের কালচারের ডিফারেন্স, আমাদের ধর্মের ডিফারেন্স, কিন্তু তা সত্ত্বেও যে মিল, হ্যাঁ, সেই মিলটাকে উনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। স্বামীজির জীবনে শিকাগো না থাকলে স্বামীজি কি এই গ্লোবালাইজড হতেন, বা মানে বিশ্ব একটা মহামানব হতে পারতেন, মানে তার ইমেজটা আইকন একটা ওয়ার্ল্ড আইকন হতে পারতেন? হ্যাঁ, সেই জায়গাটা আমি আজকের প্রেক্ষিতে একটা কথাই বলবো। এখন মানে 1946 সালের এপ্রিল মাসে যেটা তৈরি হলো, যে ইউনাইটেড নেশন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ, তারা থেকেই কিন্তু প্রয়োজনের সময় অসহায় বোধ করে। এর আগে তৈরি হয়েছিল 1920 সালে ভার্সাইলের প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাইলের চুক্তি অনুযায়ী প্রথম তৈরি হলো লিগ অব নেশন। উদ্দেশ্যটা কি? সমস্ত বিশ্বকে এক জায়গায় সংহতির এবং সৌহার্দ্যর বাতাবরণে রাখি, মানে কোনো বিভেদ নেই। কিন্তু আসল সময় তারা বড্ড অসহায় হয়ে যায়। কেননা স্বামীজি যেটা বলছেন যে চরিত্রবান হও, তাদের চরিত্র ঠিক নেই।
সেইখানে লিগ অফ নেশনের প্রথম সভায় একজন সাধারণ সদস্য বলছেন যে আমি এই কথাই বলবো, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা নেই তারা আবার কি রাষ্ট্রের যে বিবাদ মেটাবে। তখন ব্যঙ্গ ভরে সব সদস্যরা হেসেছিল, তাতে কিন্তু গুরুত্ব এতটুকু কমেনি। স্বামীজিকে নিয়ে তারপরে 47 সালে ভেঙে গেল, তৈরি হলো ইউনাইটেড নেশন, অর্থাৎ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ। আজকে তারা স্বামীজির মর্ম বুঝতে পারছে যে স্বামীজি কবে বলেছিল যে সহায়তা সংঘর্ষ নয়, স্বামীজি কবে বলেছিলেন যে আত্মীকরণ ধ্বংস নয়, স্বামীজি বলেছিলেন যে সংহতি এবং শান্তি বিবাদ নয়। এবং শেষ কথাটা যে আজকে কিন্তু তারা উপলব্ধি করছে যে শিকাগো ভাষণের যে মূল বক্তব্য, স্বামীজি আজও এবং আগামী পৃথিবীর জন্য কতটা প্রাসঙ্গিক। আমাদের কথা না, আমাদের যিনি এই যে মানে ইউনাইটেড জাতি, মানে কি বলবো, রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশন, তারা কিন্তু আজকে উপলব্ধি করছেন যে স্বামীজি কত অ্যাডভান্স ছিলেন। তাই একটা কথা বলবো যে আমরা তরঙ্গ উদ্বেল যে সমুদ্রে এই যে আজকের যুগে যাচ্ছি, সেখানে কিন্তু শুধু আমার আপনার নয়, গোটা বিশ্ববাসী কিন্তু এই তরঙ্গ উদ্বেল সমুদ্রের একমাত্র কাণ্ডারি হিসেবে স্বামীজিকেই বেছে নেবে, অর্থাৎ স্বামীজিকে চাই। জয়ন্তদা, একটা মানে এই প্রশ্নটা আমি জানি না করা উচিত হবে কিনা, কিন্তু আপনি যেহেতু স্বামীজির ওপর এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে আপনি জড়িত, আপনি বহু বক্তব্য সেখানে রাখেন, আমাকে বহুবার আপনি মোবাইলে পাঠিয়েছেন সেগুলো। স্বামীজি তিনি মানে দারিদ্র্যের সেবা শুধু নয়, তিনি এমন একটা মানুষ যিনি কোনো ভেদাভেদ করতেন না। মনুষ্য ধর্ম, মানব ধর্ম তার কাছে সমান, এবং ঈশ্বর সবার জন্য, তিনি এটা বিশ্বাস করতেন। কিন্তু আপনি এখন অনেক মন্দির রয়েছে, এমনকি তার প্রতিষ্ঠিত অনেক জায়গাও রয়েছে যেখানে কিন্তু ঈশ্বর দর্শনে নানা রকম ভেদ আছে। মানে আমি একদম এই কিছুদিন আগেই একজন অভিনেত্রী কাজল এসেছিলেন, যিনি কিন্তু মন্দিরের একেবারে সামনে গিয়ে, গর্ভগৃহে গিয়ে ঠাকুরের দর্শন পাচ্ছেন, মায়ের দর্শন পাচ্ছেন, কিন্তু একজন সাধারণ পাচ্ছেন না, তাকে অনেক লাইন দিয়ে যেতে হচ্ছে। তো দারিদ্র তো আমার কি বলবো, মানে আমার অক্ষমতা নয়, অভিশাপ নয়। স্বামীজি এটা চাননি, এটা বলেননি। তাহলে কি স্বামীজির যে দর্শন, তার প্রতিষ্ঠা করা জায়গাগুলোতেই কোথাও স্বামীজিকে ভগবান রূপে আমরা উন্নীত তো করছি, কিন্তু তার মতাদর্শ কোথাও কোথাও বাঙালি সেখান থেকে বিচ্যুত হচ্ছে। আমি এই জায়গা থেকে প্রথম বলবো যে প্রথম হচ্ছে স্বামীজি আমাদের বৈদিক, প্রথমে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব এবং অতিথি দেবো ভব, এই যে কথাগুলো বলা হচ্ছে, স্বামীজি তার সঙ্গে দুটো জিনিস যোগ করলেন, সেটা হচ্ছে দরিদ্র দেবো ভব আর দরিদ্র দেবো ভব আর আতুর দেবো ভব। এইটা অর্থাৎ যারা অসুস্থ মানুষ, যারা দরিদ্র, তাদেরকেও কিন্তু দেবতা জ্ঞানে পুজো করো, অর্থাৎ সেবা করো, এবং তাদের মধ্যেই কিন্তু আছেন। স্বদেশ মন্ত্রেতে, স্বামীজির স্বদেশ মন্ত্রেতেও বারবার ওই কথাটা বলা হচ্ছে, এই ভারতবাসী, সেখানে কিন্তু দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী সবাই আমার ভাই রক্ত, হে ভারত ভুলিও না, হে ভারত ভুলিও না, স্বদেশ মন্ত্র। স্বামীজি এটা পেলেন সেই ঋষি বাণী, যেখানে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, সেখানে ঋষিরা বলছেন এই কথাটাই, যে তুমি কিছু যদি করো, তুমি এই দরিদ্র মানুষের জন্য করো, অর্থাৎ চণ্ডাল পতিত ক্লীব পাপরোগিভ্য দেয়ম, চণ্ডাল পতিত ক্লীব পাপরোগিভ্য দেয়ম, তাহলে বলা হচ্ছে শ্রিয়া দেয়ম রিয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, অর্থাৎ এই চণ্ডাল পতিত ক্লীব মানুষগুলোকে তুমি দাও, কিন্তু যদি দিতে হয় ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে দাও, অশ্রদ্ধয়া অদেয়ম। এই যে ঋষি বাণীকে স্বামীজি একেবারে তুলে ধরলেন খুব সহজ সরল ভাষায়, তো সেইটা কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে ঈশ্বর কিন্তু সকলের জন্য, আমি একটু আগে যেটা উল্লেখ করলে যে আম জনতার জন্য একটা বিরাট লাইন, সেটা বোধহয় কোথাও সিস্টেমের ব্যাপার। আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সমালোচনায় যাব না, কিন্তু সেই জায়গাটা কিন্তু তাদের দেখা উচিত
যে আমি নাম করছি না, কাজলের জন্য যেটা হবে সেটা যেন আমজনতার জন্য, বা আমজনতার জন্য যেটা হবে সেটা একজন সেলিব্রিটির জন্য হয়। তোমাকেও কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের শাস্ত্র নয়, কিন্তু ওই মন্দিরের কর্তৃপক্ষের সিস্টেম দায়ী। এই জায়গাটা কিন্তু আমাদের, সেটা কোথাও আমরা আদর্শচ্যুত তো হচ্ছি। এবং একটা সময় তো স্বামীজিকে ব্রাত্য করেছিল দক্ষিণেশ্বর মন্দির, এটাও আমাদের খেয়াল রাখতে হবে, একদমই। আমরা মানে স্বামীজি একটা বিশাল চ্যাপ্টার, বড় চ্যাপ্টার। হ্যাঁ, হাজারটা জন্ম নিলেও স্বামীজি এটা 20-30-40 মিনিটে আমরা আলোচনা করতে পারি না, কিন্তু আমার মনে হয় তার এক কণা, মানে বালির এক কণা, তার আদর্শের একটা কণাও যদি আমরা আজকে পালন করতাম, তাহলে বোধহয় আমাদের সমাজে এত করাপশন, এত বিতর্ক, এত দুর্নীতি থাকতো না। কিন্তু আমরা সবাই, সত্যি আমি আপনি সবাই আমরা আদর্শচ্যুত কোথাও হলেও। স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন, যে সমাজের কথা তিনি বলেছিলেন, সেই সমাজ গড়ার জন্য আমরা প্রত্যেকে যদি আমাদের নিজেদের কাজটুকু ঠিকভাবে করি না, তাহলেই বোধহয় সমাজটা এই আজকের মতো হতো না, অন্যরকম হতো। জানি না যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন কবে সফল হবে, কিন্তু তাকে স্মরণ করা মানেও একটু শুদ্ধতা। এই যে আমি এবং জয়ন্তদা এখানে এই আলোচনাটা করলাম, এটা একটা শুদ্ধতা, পিওরিটি অফ সোল। মানে ওই আমরা বলি না টক্সিন বের করা শরীরে নানা রকম কিছু খেয়ে, এটাও আমাদের সোলের টক্সিন বের করা। স্বামীজিকে নিয়ে আলোচনা মানে এই টক্সিন বের করার প্রক্রিয়াটা যদি আপনারা এই পডকাস্টটা শুনে একটু একটু করেও করতে পারেন, তাহলেও সমাজের 1% হলেও ভালো হবে। আর সেটা বোধহয় আমাদের কর্তব্য সবার আগে। আসুন এই সমাজটাকে বদলে ফেলি, আসুন আমাদের বাঙালি জাতির গায়ে যে কলঙ্কগুলো সেগুলোকে মুছে ফেলি। এই পডকাস্টটা দেখুন, কেমন লাগলো বলুন, এবং স্বামীজিকে নিয়ে যদি আরো আলোচনা চান তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখুন আপনারা স্বামীজিকে কিভাবে দেখেন, এবং আসুন এই প্রতিশ্রুতিটা আমরা নিয়ে হাতে হাত ধরে যে আমরা একটু হলেও বদলাবো। এই পডকাস্টটা এখানেই শেষ করছি। আরো একটা পডকাস্টের এপিসোড নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। কোন কোন বিষয় আপনারা পডকাস্ট দেখতে চান সেটা জানাতে ভুলবেন না, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলটা আপনি যে ভালোবাসছেন সেটার প্রতীক। সুতরাং সেটা আমার জন্য অনেকটা উৎসাহ বয়ে আনবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। আর জয়ন্তদা, আপনাকে অনেক ধন্যবাদ। না, তোমাকেও ধন্যবাদ এই কারণে যে মানুষের কাছে বার্তাটা ঠিক মতো পৌঁছচ্ছ, অর্থাৎ যেটা বলা হচ্ছে সেটা মধ্যে কোনো ভেজাল নেই। আর একটা সমাজের কাছে একটা বার্তা যাচ্ছে যে দেখনদারিটা এত বেড়ে গেছে, স্বামীজির জন্মদিনে ভিড় করছে, কিন্তু আসলে মনে প্রাণে সে স্বামীজিকে চায় না। খালি কোথাও ভোট ব্যাংক, কোথাও নিজের স্বার্থ, এবং কোথাও আমার ওই ফেসবুক বা ইয়েতে মুখ দেখাবো। আমার তো পাশেই স্বামীজির বাড়ি, আমি তো দেখছি সেই মানুষগুলো সারা বছর ধরে এত অন্যায় কাজ করে, কিন্তু সেই সময় কিন্তু ভিড় করে। স্বামীজিকে তারা চায় না, বড় হিপোক্রেট এরা। আমরা আবার কোনোদিন একটা আলোচনা করবো। আজকের মতো আপনাদেরকে